আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার আছে? একটুখানি দেখে নাও। আর এখনো কি প্রবলেম হচ্ছে? ওকে, চলো চলো স্টার্ট করি, চলো। ঠিক আছে, চলো। তো গুড ইভিনিং, লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, হ্যাপি লক্ষ্মী পুজো। চলো, আজকে আমাদের লোকসভা রাজ্যসভা তো পুরোপুরি শেষ হয়ে গেছে, আমরা পড়ে নিয়েছি। আজকে আমরা যেটা পড়বো, দেখো আজকে ক্লাসটা একটু হয়তো লেন্দি হলেও হতে পারে। আর আজকে মানে পুরো যে বিষয়টা সেটা হচ্ছে খুব বোঝার একটা বিষয় আছে, একটুখানি ভালো করে মাথা ঠান্ডা করে বুঝবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আজকে যে কটা স্লাইড দেখাবো সব কটা স্লাইড কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং আমি প্রিলিমিনারি মেন সব এখানে রেখেছি। এর যা যা পড়তে হয় বা যা যেখান থেকে আসে সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড। তো আজকের ক্লাসটা একটু মন দিয়ে করো, ঠিক আছে? চলো। চলো, এবার আজকে আমরা পড়বো হচ্ছে কি, আজকে আমরা পড়বো হচ্ছে ভ্যাকেটিং অফ সিটস। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে পার্লামেন্টের যে সমস্ত মেম্বাররা, আমি বলেছিলাম যে তাদের মেম্বার হতে গেলে কি কোয়ালিফিকেশন লাগে সমস্ত তো দেখলাম। আজকে আমরা দেখব যে মেম্বারদের সিটটা ভ্যাকেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সেই তার যে কারণগুলো, কি কি কারণ? ডাবল মেম্বারশিপ, প্রথমেই যে কারণটা আমরা দেখছি সেই কারণটা দেখো, সেটা হচ্ছে ডাবল মেম্বারশিপ। এবারে দেখো এই ডাবল মেম্বারশিপ ব্যাপারটা কি। A person cannot be a member of both houses of parliament at the same time. অর্থাৎ বলছে পার্লামেন্টের দুটো হাউসেরই মেম্বার সে একসাথে হতে পারবে না। তার মানে কি? সে রাজ্যসভারও মেম্বার, একসাথে লোকসভারও মেম্বার। A person cannot be a member of both houses of parliament at the same time. বুঝতে পেরেছো? সে রাজ্যসভারও এক মেম্বার প্লাস সেই সময় সময় লোকসভারও মেম্বার, সেই বিষয়টা কিন্তু হবে না। নয় সে রাজ্যসভার মেম্বার হবে, নয় সে লোকসভার মেম্বার হবে। দুটো হাউসের মেম্বার কখনোই একজন ব্যক্তি একসাথে হতে পারে না। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 কি প্রোভাইডস করছে এবার আমরা একটুখানি দেখে নিই। If a person is elected simultaneously to both Rajya Sabha and Lok Sabha, if মানে একজন ব্যক্তি যদি একসাথে যদি রাজ্যসভা লোকসভাতে ইলেক্টেড হচ্ছে, ইফ হি হ্যাজ নট ইয়েট টেকেন হিজ সিট ইন ইদার হাউস, এখনো পর্যন্ত সে কোনো সিট চুজ করেনি, তো তাহলে কি করবে? হি ক্যান চুজ, 10 দিনের মধ্যে তাকে কি করতে হবে? যেদিন থেকে সে ইলেক্টেড হচ্ছে সেই ডেট থেকে তাকে যে কোনো একটা হাউসে যেতে হবে, তাকে চুজ করতে হবে যে সে কোন হাউসে যাবে, তো সেখানে সে মেম্বার হবে। বুঝতে পেরেছো? দ্য হাউস অফ উইচ হি উড লাইক টু বি আ মেম্বার। তার মানে লোকসভা রাজ্যসভা দুটো হাউসেরই মেম্বার হয়ে যাচ্ছে, মানে ইলেক্টেড হচ্ছে, কিন্তু দুটো হাউসের মেম্বার তো তিনি একসাথে থাকতে পারবেন না। সেক্ষেত্রে তাকে ডিসাইড করতে হবে উইদিন 10 ডেজ, যবে থেকে সে ইলেক্ট হচ্ছে তবে থেকে উইদিন 10 ডেজ কি করতে হবে? তাকে ভাবতে হবে যে সে কোন জায়গায় যাবে, কারণ সে দুটো জায়গাতে ইলেক্ট হয়েছে। তো সে যে জায়গাতে মনে করবে সে চুজ করবে, সে যে জায়গাতে চুজ করবে সেই জায়গাতে সে চলে যাবে। নয় লোকসভাতে চুজ করলে লোকসভাতে যাবে, রাজ্যসভাতে চুজ করলে রাজ্যসভাতে যাবে। বুঝতে পেরেছো এই পয়েন্টটা? জুম করুন। আচ্ছা, করি, দাঁড়াও সেকেন্ড, দাঁড়াও, জুম করতে ভুলে গেছিলাম। রাইট রাইট, দেখো, এবার দেখো, দেখো ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে এবার? ওকে, চলো নেক্সট দেখো, the member must intimate his choice in writing to the secretary to the election commission of India. Point a very very important point, very very important point, 5 star. সে কোন হাউসে যাবে সম্পূর্ণ তার চয়েস, তার জন্য তাকে কি করতে হবে? রাইটিং করতে হবে
একটা লেটার বা একটা তার চয়েসটা লিখে দিতে হবে। কার কাছে দিতে হবে, জমা করতে হবে? সেক্রেটারি অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যে আমার চয়েসটা কি, সেই চয়েসটা কাকে জানাতে হবে? সেক্রেটারি অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানটায় অনেকের কনফিউশন থাকে, অনেকে ভাবে আচ্ছা এটা কি লোকসভাকে জানাতে হবে, রাজ্যসভাকে জানাতে হবে, নাকি স্পিকারকে জানাতে হবে, এই প্রেসিডেন্টকে জানাতে হবে, এরকম নিয়ে একটা কনফিউশন থাকে, বাট একটাও না। ইলেকশন কমিশনের যে সেক্রেটারি তাকে জানাতে হবে চয়েসটা। বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পয়েন্টটাকে নোট করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ইফ ইফ আ সিটিং রাজ্যসভা মেম্বার, অলরেডি রাজ্যসভার মেম্বার হয়ে রয়েছেন, ইফ আ সিটিং রাজ্যসভা মেম্বার কন্টেস্ট এন্ড উইন্স আ লোকসভা ইলেকশন, জিতে গেল, his seat in upper house becomes automatically vacant। যেদিন থেকে তিনি লোকসভাতে যাচ্ছেন সেদিন থেকে তার অটোমেটিক্যালি, অর্থাৎ একজন ব্যক্তি তিনি অলরেডি রাজ্যসভায় বসে আছেন, তাকে তাকে আবার লোকসভাতে ইলেক্ট করা হচ্ছে। তো লোকসভাতে তিনি যেদিন চলে যাচ্ছেন সেদিন কি হচ্ছে, সঙ্গে সঙ্গে রাজ্যসভার সিটটা অটোমেটিক্যালি ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? কারণ লোকসভা রাজ্যসভা আমি প্রথমেই বলছি একসাথে কখনোই বসা যাবে না, একটা ছাড়লে একটা তোমাকে ধরতে গেলে একটা ছাড়তে হবে। ঠিক আছে? খানিকটা স্যাক্রিফাইস করার মতো ব্যাপার। চল, তো এবার হচ্ছে দ্য সেম অ্যাপ্লাইজ টু আ লোকসভা মেম্বার। মানে আবার একই ভাবে যদি লোকসভার মেম্বার যদি ইলেক্ট হচ্ছে, লোকসভাতে বসে আছেন, আবার রাজ্যসভাতেও তিনি ইলেক্ট হলেন, তখন কি হবে? তখন রাজ্যসভাতে যদি তিনি যান তাহলে লোকসভা তাকে ছাড়তে হবে, ছেড়ে তখন রাজ্যসভাতে গিয়ে বসতে হবে। ঠিক আছে? এই বিষয়টা ভালো করে জেনে রাখো। আচ্ছা, চল এবার হচ্ছে no such option is available to a person who is already a member of one house and has contested the election for membership of other, same জিনিস, সেখানে কোন রকম অপশন পাবে না যে একজন ব্যক্তি যদি অলরেডি ধরো একটা হাউসের মেম্বার হয়ে রয়েছে, সেম জিনিস লেখা আছে, যদি লোকসভার মেম্বার হয়ে থাকে এবং কন্টেস্টেড দ্য ইলেকশন ফর মেম্বারশিপ অফ আদার হাউস, মানে অন্য হাউসের মেম্বারশিপের জন্য ইলেক্টেড হয়েছে, তাহলে কিন্তু তাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে, সিটটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? ভ্যাকেন্ট হয়ে যাবে। ডবল মেম্বারশিপ নিয়ে কখনোই চলা যাবে না। ঠিক আছে? ইফ আ পারসন ইজ ইলেক্টেড টু টু সিটস, ধরো একটা হাউসে দুটো সিট পেয়েছে, এবার এতক্ষণ আমরা দেখছিলাম যে রাজ্যসভায় পাচ্ছে, লোকসভাতেও পাচ্ছে, লোকসভাতেও পাচ্ছে, রাজ্যসভাতেও পাচ্ছে। এখন বলা হচ্ছে যে রাজ্যসভাতেই দুটো সিট পেয়ে গেল বা লোকসভাতেই দুটো সিট পেয়ে গেল, একটা হাউসে দুটো সিট পেয়ে যাচ্ছে, তখন তাকে অপশন চুজ করতে হবে যে সে কোন সিটটাতে বসবে, একটা সিট তাকে ছেড়ে দিতে হবে। যদি সে না ছাড়ে তাহলে দুটো সিটই ভ্যাকেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? যদি সে না ছাড়ে, একটা সিট, দুটো সিট পেয়েছে, এবার দুটো সিট একটা হাউসে পেয়েছে, তো তাকে একটা সিট ডেফিনেটলি ছাড়তে হবে। এবার সে যদি দুটো সিটই না ছাড়লো তখন কি হবে? তখন সে ঠিক করতে পারছে না, চুজ করতে পারছে না, তখন কি হবে? সব চলে যাবে, দুটো সিটই চলে যাবে। বুঝতে পেরেছো? এই কটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে? এই কটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার। চল এবার দেখো, an individual can contest from two parliamentary constituencies, দুটো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি থেকে আলাদা আলাদা কন্টেস্ট হতেই পারে, but if elected from both he has to resign। সেম জিনিস, ধরো পার্লামেন্টারি দুটো কনস্টিটিউয়েন্সি, রাজ্যসভা লোকসভা আছে, এইবার if elected from both মানে রাজ্যসভা থেকেও ইলেক্ট হয়েছে, লোকসভা থেকেও ইলেক্ট হয়েছে, তাহলে তাকে একটা সিট ছাড়তে হবে। আমি কি বলছি? রাজ্যসভা, লোকসভা, এবার রাজ্যসভা থেকেও সে ইলেক্ট হয়েছে, লোকসভা থেকেও সে ইলেক্ট হয়েছে, দুটো জায়গা থেকেই সে ইলেক্ট হয়েছে, কিন্তু তাকে কি করতে হবে? হি হ্যাজ টু রিজাইন ওয়ান সিট, তাকে ডিসাইড করতে হবে যে সে কোথায় যাবে।
তাকে 14 দিন টাইম দেওয়া হবে, ঠিক আছে, এবং তাকে ডিসাইড করতে হবে অফ দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট ফেইলিং which both his seats shall fall vacant. যদি 14 দিন পেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু দুটো সিটই ভ্যাকেন্ট হয়ে যাবে। যদি সে ডিসাইড করতে পারে 14 দিনের মধ্যে তাকে ডিসাইড করতে হবে, একটা টাইম লাইন দিয়ে দেওয়া হয় যে আপনি ডিসাইড করুন এই দিনের মধ্যে যে আপনি কোথায় যাবেন। যদি সে ডিসাইড করতে পারলো তো খুব ভালো কথা, যদি না করতে পারলো তাহলে দুটো সিটই গেল, দুটো সিটই চলে যাবে। বুঝতে পেরেছো? এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। চলো, a person cannot be a member of both the parliament. এইবার দেখো, এতক্ষণ তো আমরা হাউস নিয়ে পড়লাম যে এই হাউসে না গেলে রাজ্যসভা লোকসভার মধ্যে পড়ছিলাম, তারপরে আমরা কি পড়লাম যে রাজ্যসভার মধ্যে দুটো সিট পেয়ে গেল অথবা লোকসভার মধ্যে দুটো সিট পেয়ে গেল, পড়ছিলাম তো। এইবার আমরা কি দেখব, পার্লামেন্টের সাথে স্টেট লেজিসলেচারের যে কম্পারিজনটা। তো আ পারসন ক্যানট বি, একজন ব্যক্তি সে পার্লামেন্টেরও মেম্বার প্লাস সে স্টেট লেজিসলেচারেরও মেম্বার, সেটা কি হবে? একজন ব্যক্তি এমপি প্লাস এমএলএ কি করে হবে? এমপি প্লাস এমএলএ দুটো একজনই একসাথে কি হবে at the same time? না, if a person is so elected his seat in parliament becomes vacant. এবার কি হবে, ধরো পার্লামেন্টের সে মেম্বার আছে, এমপি আছে, সে গেল, ধরো এবারে স্টেট লেজিসলেচারে কি হলো, সে ইলেক্টেড হলো, এইবার পার্লামেন্টের সিটটা কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাবে। His seat in parliament becomes vacant if he does not resign his seat in the legislature. এইবারে কি বলছে, ধরো স্টেট লেজিসলেচারে, এবার আমি যদি উল্টো দিক থেকে দেখি যে স্টেট লেজিসলেচারের মেম্বার আছে, এবার পার্লামেন্টে সে ইলেক্ট হচ্ছে, ঠিক আছে, সে স্টেট লেজিসলেচারের মেম্বার আছে, সে পার্লামেন্টে ইলেক্ট হলো, তাকে কি করতে হবে, তাকে স্টেট লেজিসলেচারকে সবসময় যে জায়গা থেকে আমি যাব সেই জায়গাকে আগে রিজাইন করতে হবে। আমি এরকম কোনো রুলস নেই যে আমি এমএলএ আছি, এমপিতে যখন চলে আছি তখন আমি এই সিটটা এমনি অটোমেটিক্যালি হঠাৎ করে চলে গেলাম, না, কিছু রুলস রেগুলেশনস ডেফিনেটলি থাকে, সেগুলো একটু মেনটেন করতে হবে, না হলে দুটো সিটই চলে যাবে। তো বেসিক্যালি স্টেট লেজিসলেচার থেকে যখন একজন পার্লামেন্টে আসছে, ডেফিনেটলি যখন পার্লামেন্টে আসছে তখন স্টেট লেজিসলেচারকে কি করতে হবে, রিজাইন লেটারটা দিতে হবে। এবার রিজাইন লেটারটা যদি দেওয়া হয়, মানে সে যদি আগে রিজাইন করতে হলো, তার সিটটাকে রিজাইন, মানে আগে ডেফিনেটলি রিজাইন করে, কতদিনের মধ্যে রিজাইন করতে হবে, 14 দিনের মধ্যে রিজাইন করতে হবে, তারপর কোথায় আসতে হবে, তারপর পার্লামেন্টে আসতে হবে। রিজাইন না করে পার্লামেন্টে আসা যাবে না, রিজাইন করতে হবে তারপরে আসতে হবে, এটা হচ্ছে রুলস, ঠিক আছে। তাহলে 14 দিনের মধ্যে সবসময় টাইম লাইনটা দিয়ে দেওয়া হয় যে 14 দিন টাইম দেওয়া হয়, 2 সপ্তাহ, 2 উইকস, সেই 2 উইকস এর মধ্যে কি করতে হবে, রেজিগনেশন দিয়ে তারপরে আসতে হবে। ক্লিয়ার? ম্যাম সেম হাউসে দুটো সিট কি চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান? তোমার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারলাম না গো, কি বললে? চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান এখানে কোথা থেকে এলো? আচ্ছা, এবার দেখো, সাম অফ দোজ হু ওয়ান ইন দ্য রিসেন্ট ইলেকশন, সেটা জাস্ট আমি এমনি দিয়েছি, ঠিক আছে, নতুন রিসেন্ট ইলেকশনে জিতেছে ফ্রম মোর দ্যান, একটার বেশি কনস্টিটিউয়েন্সি থেকে যখন জিতছে, একটা কনস্টিটিউশন থেকে দিলে তো ঠিক আছে, বাট একটার বেশি যখন মোর দ্যান ওয়ান কনস্টিটিউয়েন্সি থেকে যখন জিতছে, সামওয়্যার অলরেডি মেম্বার্স অফ ইদার, ধরো লোকসভা অথবা স্টেট লেজিসলেচার বা রাজ্যসভা বা ধরো স্টেট লেজিসলেচারের মেম্বার, তাহলে কি করতে হবে, দিস এমপি তখন কি করতে হবে, একটা তাদের সিট ছাড়তে হবে, সেম জিনিসই লেখা আছে যে দুটো জায়গা তুমি একসাথে থাকতে পারবে না, যে কোনো একটা সিট ছেড়ে তোমাকে যেতে হবে, যদি তোমার দুটো কনস্টিটিউয়েন্সি, একটা কনস্টিটিউয়েন্সির বেশি, এই লাইনটা দেখো যে মোর দ্যান ওয়ান কনস্টিটিউয়েন্সি, একটার বেশি যখন কনস্টিটিউয়েন্সি থেকে তুমি ইলেক্টেড হচ্ছ তখন তোমাকে একটা সিট ডেফিনেটলি ছাড়তে হবে।
তো এই হচ্ছে গল্প, এই হচ্ছে ডবল মেম্বারশিপ। এই ডবল মেম্বারশিপে এখান থেকে যা কিছু দিয়েছি এইটুকু এনাফ। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করে বলে দেবো। এবার হচ্ছে ডিসকোয়ালিফিকেশন। আজকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, সেটা আমি বলবো কি পড়াবো। তো ডিসকোয়ালিফিকেশনটা কি এবার দেখো, আমি যদি বলি ডিসকোয়ালিফিকেশন ব্যাপারটা কি, ডিসকোয়ালিফাই করে দেওয়া, তাই না? The Constitution of India has provided 102 নম্বর আর্টিকেলে যেটা বলছে that a member of parliament disqualified হতে পারে। একজন পার্লামেন্টের ব্যক্তিকে তাকে ডিসকোয়ালিফাই করা যেতে পারে। এবং কি কেন ডিসকোয়ালিফাই করা হবে, কি জন্য করা হবে? যদি সে he holds any office of profit under the union or state government এর আন্ডারে, সেম জিনিস, যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি কোনো অফিস অফ প্রফিট হোল্ড করছে, লাভজনক পদে থাকছে, সেক্ষেত্রে ডেফিনেটলি হবে, এক্সেপ্ট দ্যাট অফ আ মিনিস্টার or any other office exempted by the parliament। যদি মিনিস্টার হয় সেটা তাদের ক্ষেত্রে এক্সেপশন থাকে। বাট he is of unsound mind। বলতো আনসাউন্ড মাইন্ড কথাটার মানে কি? and stands so declared by a court। আনসাউন্ড মানে কি? জাস্ট এই জায়গাটুকু দেখো, মানে এইটুকু দেখো, he is an আনডিসচার্জড ইনসলভেন্ট। ব্যাপারটা হচ্ছে কি দেউলিয়া, দেউলিয়া বলতে পারো খানিকটা, ওই দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক মতন যদি হয়, এরকম ধরনের মানুষদের কিন্তু কখনোই রাখা যাবে না। ঠিক আছে? আনসাউন্ড মানে কি বলতে পারবে কেউ? ম্যাড, ইয়েস। হি হ্যাজ টু সিজ টু বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। সে ইন্ডিয়া সিটিজেনশিপ তুলে নিল বা নেই তার, তো ডেফিনেটলি তাকে কখনোই রাখা যাবে না। he is disqualified under any other law by the parliament। তো পার্লামেন্টের এমন কোন ল এর দ্বারা যদি তাকে ডিসকোয়ালিফাই করা, পার্লামেন্টের তো অনেক ল আছে, অনেক আইন আছে, কোন একটা আইন তৈরি করে যদি তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, তাকে ডেফিনেটলি চলে যেতে হবে। also includes the disqualifications on the ground of defection under 10 schedule। ঠিক আছে? ডিফেকশন কি সেটা আমি আজকে পড়াবো, একটু আসছি, ওয়েট করো। এবার দেখো, তো ওইটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। কিছু কিছু ইনফরমেশন একটু এক্সট্রা দিয়েছি, যেগুলো কারণ কিছু কিছু ইনফরমেশন যেগুলো WBCS এ খুব একটা লাগে না, বাট ইউপিএসসি তে কিছু জায়গা থেকে প্রশ্ন করেছিল এবং করে, সেই জায়গাগুলোকে আমি একটু একটু করে ইনক্লুড করেছি। যেগুলো মনে হয়েছে দরকার সেগুলোই, জাস্ট একটু এক্সট্রা কিছু আছে। ঠিক আছে? তো একটু পড়তে হবে। পাগল হলে তো বাস। আচ্ছা, ক্লিয়ার হয়েছে তো অতটুকু? তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। কারোর কোনো কনফিউশন আছে? আর ক্লিয়ার? ওকে, চলো দেখো, লাস্ট কন্ডিশন। এতগুলো কন্ডিশন আমরা পড়লাম, জানলাম যে এই আগের পেজে পড়লাম যে কি কি কন্ডিশন হলে তবে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, একজন পার্লামেন্টের মেম্বার তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে। তো এইখানে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951, এখানে কিছু জিনিস একটুখানি এক্সট্রা ঢোকানো হয়েছে, বলে দেওয়া হয়েছে। He must not have been found guilty of certain election offences বা corrupt practices। বেসিক্যালি এরকম কোনো অফেন্স করা যাবে না, বা এরকম কিছু করাপ্ট, যদি করাপশনের ক্ষেত্রে কিছু হলে তো ডেফিনেটলি তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। হি মাস্ট নট হ্যাভ বিন কনভিক্টেড ফর এনি অফেন্স। কোনো অফেন্স হচ্ছে, এবারে দেখো, ইমপ্রিজনমেন্ট ফর 2 or more years, টানা 2 বছর ধরে যদি কারোর জেল হয় বা তারও বেশি যদি কারোর জেল হয়, তো ডেফিনেটলি তাকে কিন্তু ডিসকোয়ালিফাই সে কিন্তু হয়ে যাবে। বাট সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে আমরা কখনো এটাকে ডিসকোয়ালিফিকেশন বলবো না। যদি আমরা পড়েছিলাম না ডিটেনশন, পুনিটিভ ডিটেনশন আর প্রিভেন্টিভ ডিটেনশন, তো এই প্রিভেন্টিভ ডিটেনশন যেটা, সেটা প্রিভেন্টিভ ডিটেনশন ল ইজ নট ডিসকোয়ালিফিকেশন। আমরা কখনো এটাকে ডিসকোয়ালিফিকেশনের আন্ডারে আনবো না। ঠিক আছে? এবারে কেউ বলতে পারবে যে প্রিভেন্টিভ ডিটেনশনটা কি আমি বলেছিলাম, দেখি কারো মনে আছে কিনা। প্রিভেন্টিভ ডিটেনশন দেখি, আর্টিকেল জিজ্ঞাসা করিনি আমি,
টু প্রিভেন্ট এনি ক্রাইম। আরেকটুখানি বলো, আরেকটুখানি বলেছিলাম আমি গুছিয়ে, ব্যাপারটা কি একটুখানি বলো, মানে এক্স্যাক্টলি অপরাধ করবে ভেবে অ্যারেস্ট, ফিউচার ক্রাইম করবে বলে অ্যারেস্ট, এইরকম ক্ষেত্রে তাকে কিন্তু কখনোই ডিসকোয়ালিফিকেশনের আন্ডারে হবে না। আমি ভাবছি যে তাকে অ্যারেস্ট করবে, সে কিছুটা করতে পারে, তো সেই ভেবে আমি তাকে অ্যারেস্ট করব, সেটা ডিসকোয়ালিফিকেশন, কখনো আমি সেই ভেবে ডিসকোয়ালিফাই করব, এই কনসেপ্টটা এখানে চলবে না। সেই জন্যই এখানে বলা হয়েছে যে প্রিভেন্টিভ ডিটেনশন লটা কিন্তু ডিসকোয়ালিফিকেশনের আন্ডারে আসবে না। সে কোনো অফেন্স করে গেছে, করে নিয়েছে, এই যে বললাম করাপশন বলো বা এই যে ইলেকশন কোনো অফেন্সেস করে নিয়েছে, অফেন্স করেছে, তখন ইয়ে হবে, ডিসকোয়ালিফাই করা হবে। বাট ভেবে নিলাম যে মানে অফেন্স করতে পারে ভবিষ্যতে, এই ভেবে ডিসকোয়ালিফাই, এই কনসেপ্টটা কিন্তু আমাদের নেই। তো 2 বছর বা তার বেশি যদি জেলে থাকছে তো ডেফিনেটলি তাকে আনা হবে না। হি মাস্ট নট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন গভর্নমেন্ট কন্ট্রাক্টস অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড সার্ভিসেস, মানে যে কোনো সরকারি কন্ট্রাক্টস বলো, ওয়ার্ক বলো, সার্ভিস বলো, কোনো রকম ইন্টারেস্ট দেখানো যাবে না। ঠিক আছে, মানে সে কোনো কাজে যুক্ত আছে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। প্রথমেই আগে বললাম যে কোনো লাভজনক পদে থাকা যাবে না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, লোকাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক। হি মাস্ট নট বি আ ডিরেক্টর অর ম্যানেজিং পার্সোনাল ইন আ কোম্পানি, কোনোভাবেই সে ডিরেক্টর হতে পারবে না সেই কোম্পানি, যে কোম্পানির কিনা গভর্নমেন্টের অলরেডি মিনিমাম 25% শেয়ার আছে, সেই কোম্পানির ডিরেক্টর হতে পারবে না। এটা একটা, যদি সেটা কোনো অর্গানাইজেশন হতে পারে, সেটা কোম্পানি হতে পারে, যে কিছু হতে পারে, সেটা যদি অলরেডি গভর্নমেন্টের সাথে 25% শেয়ার রয়েছে তো ডেফিনেটলি হতে পারবে না, মিনিমাম 25% শেয়ার থাকলে হতে পারবে না। তো হি মাস্ট নট হ্যাভ বিন ডিসমিস ফ্রম গভর্নমেন্ট সার্ভিস ডিউ টু করাপশন ডিসলয়ালটি, যদি কোনো রকম করাপশন করছে বা এরকম ডিসলয়াল কোনো কাজকর্ম করছে তো ডেফিনেটলি তাকে কোনো রকম ভাবে অ্যালাউ করা হবে না, তাকে মানে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এবং হি মাস্ট নট হ্যাভ বিন পানিশড ফর সাপোর্টিং সোশ্যাল ক্রাইমস, বা সোশ্যাল ক্রাইম কোনগুলো হতে পারে, যেমন ডাউরি, পণ প্রথা বা সতী, তারপরে ধরো আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা, এই ধরনের কোনো সোশ্যাল ক্রাইম যদি হয়ে থাকে তো তার জন্য তাকে পানিশমেন্ট যদি দেওয়া হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যদি সে পানিশড হয়ে থাকে বা তাকে যদি এই সমস্ত কারণে যদি তাকে পানিশমেন্ট দেওয়া হয়ে থাকে তো ডেফিনেটলি তাকে কোনোভাবেই রাখা হবে, তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। মানে ধরো সে অলরেডি, আমি বলতে চাইছি কি, আমি আরেকবার একটুখানি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, একজন ধরো অলরেডি ধরো সে মেম্বার হয়ে রয়েছে পার্লামেন্টে, ঠিক আছে, বাট তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু করলো, নয় সে করাপশন কিছু দেখা করলো বা অফেন্স করছে বা কোনো ক্রাইম করছে, এরকম কোনো ক্রাইম করছে বা কোনো করাপশন বা ডিসলয়ালিটি কোনো স্টেটের সাথে কোনো রকম এই সমস্ত করছে, আইন ভাঙছে বা বিভিন্ন রকম, এই পয়েন্টটা বললাম, এই যে কোনো কিছু ধরো করছে, সঙ্গে সঙ্গে তাকে সেই দল থেকে কি করে দেওয়া হবে, বার করে দেওয়া হবে। এটা বলছে 1951 রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে এটা বলা হচ্ছে। ঠিক আছে, ওকে, সাসপিশিয়াস হলেই অ্যারেস্ট, হ্যাঁ একদমই তাই। ওকে, ক্লিয়ার হয়েছে এটুকু? দেখো, ক্লিয়ার করো, ক্লিয়ার করো, এটা জাস্ট বোঝার জিনিস যে সে যদি মেম্বার থাকে তারপরে যদি সেই কোনো একটা কাজ করছে তো ডেফিনেটলি তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। ঠিক আছে, বিকজ এগুলো হচ্ছে এগেনস্ট দ্য রুলস। ওকে, চল এবার দেখো, এবারে একটুখানি বলি রেজিগনেশন ব্যাপারটা। মেম্বার, সি দেখো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখো একটুখানি। আমরা প্রথমে কি পড়লাম, 5টা পয়েন্ট, এই 4টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, একটুখানি বলে দিই। প্রথমে হচ্ছে ডবল মেম্বারশিপ, ডবল মেম্বারশিপে যা যা বললাম আশা করি ক্লিয়ার হয়েছে, ডবল মেম্বারশিপ পড়ে ফেললাম। তারপর কি পড়লাম, ডিসকোয়ালিফিকেশন, তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে, ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে। যে পয়েন্টগুলো করেছো সে মানে দেখালাম সেগুলো খুব ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আর একটা জিনিস যেটা কি বলবো,
ওটা কি বলে, দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল, সেটা আমি বলছি একটু পরে, এর সাথে ইনক্লুডেড আছে। 3 নাম্বার হচ্ছে রেজিগনেশন, 4 নাম্বার হচ্ছে অ্যাবসেন্স, 5 নাম্বার হচ্ছে আদার্স। আদার্সেও আমরা অনেক কিছু পড়বো। তো এইখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে, বারবার বলছি, এই জায়গাগুলো এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, পার্লামেন্টের বেসিক যে জায়গাগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে, বিশেষ করে এই সমস্ত জায়গা থেকে মেনে আসে প্রশ্ন, মানে এই জায়গাগুলো থেকে তোমরা মেনে প্রশ্ন পাবে, মেনে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, এখন প্রশ্ন অনেক স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, সুতরাং একটু ভালো করে পড়বে। এবার দেখো রেজিগনেশন কি আছে, a member may resign his seat by writing to the chairman of Rajya Sabha or the speaker of Lok Sabha. যদি রাজ্যসভার মেম্বার হচ্ছে তাহলে রাজ্যসভার চেয়ারম্যানকে রেজিগনেশন লেটার দেবে, আর যদি লোকসভার মেম্বার হচ্ছে তাহলে লোকসভার মেম্বারকে রেজিগনেশন লেটার দেবে। The seats fall vacant when the resignation is accepted. ভালো করে এবার দেখো আমি কি বলতে চাইছি। একজন এমপি সে যদি রাজ্যসভার মেম্বার হচ্ছেন তাহলে রাজ্যসভার চেয়ারম্যান কি করবেন, রেজিগনেশন লেটার দিচ্ছেন। আর একজন ধরো সে যদি লোকসভার মেম্বার হচ্ছে তাহলে কি হবে, স্পিকারকে কি করবে, রেজিগনেশন লেটার দিচ্ছে, তাই তো, এটা আমরা জানলাম। কিন্তু সে রেজিগনেশন লেটারটা দিচ্ছে মানেই যে তারা অ্যাকসেপ্ট করবে এমন কোনো ব্যাপার নেই। ধরো স্পিকারের কাছে গেল বা ধরো চেয়ারম্যানের কাছে গেল রেজিগনেশন লেটার দিতে, তারা অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে, কারণ সে আগে ভালো করে ব্যাপারটা জিজ্ঞাসা করবে, যে তাকে আলাদাভাবে বসিয়ে জিজ্ঞাসা করবে যে কেন রেজিগনেশন লেটারটা দিচ্ছ বা কেন রিজাইন করছো, কেউ কি ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে কিছু করেছে নাকি নিজে থেকে স্ব ইচ্ছায় দিচ্ছ, এরকম করে করে অনেক প্রশ্ন করা হয়। বিকজ যখন মনে হবে চেয়ারম্যান বা স্পিকারের যে অ্যাকসেপ্ট করাটা ঠিক হবে না বা অ্যাকসেপ্ট করবো না, তখন কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না, তাকে জিজ্ঞাসাবাদ করবে, ঠিক আছে। তো অনেক সময় অনেক ভয় দেখিয়ে অনেক ভাবে অনেক রকম পলিটিক্স, তো অনেক কিছুই চলে, তো ডেফিনেটলি তো সেই কারণে সেই জিনিসটা করবে। সুতরাং চেয়ারম্যান স্পিকার কিন্তু কখনোই রেজিগনেশনটাকে যে অ্যাকসেপ্ট করে নেবে এরকম বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। বোঝা গেল এই পয়েন্টটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, এবারে দেখো অ্যাবসেন্স কি আছে। অ্যাবসেন্স, a house can declare the seat of a member vacant if he is absent from all its meetings for a period. ধরো একজন মেম্বার, ধরো রাজ্যসভাতে একজন মেম্বার সে 60 দিন ধরে নেই, 60 দিন ধরে নেই। হ্যাঁ, যদি সে পারমিশন নিয়ে থাকে, সে ধরো খুব অসুস্থ, সেই কারণে হয়তো সে পারমিশন নিয়ে নেই, প্রেজেন্ট নেই, ঠিক আছে। বাট উইদাউট পারমিশন সে টানা 60 দিন ধরে নেই প্রেজেন্ট, তখন কি হবে, তখন সেই হাউসই ডিক্লেয়ার করে দেবে না সেই মেম্বারকে আর রাখা যাবে না, তাকে ভ্যাকেন্ট করে দাও, বুঝতে পেরেছো? তার মানে সে যদি উইদাউট পারমিশন সে যদি 60 দিন টানা অ্যাবসেন্ট থাকছে তাহলে তার সিটটা ভ্যাকেন্ট করে দেবে, এটা হচ্ছে অ্যাবসেন্স। ওকে, নাম্বার ডি ক্লিয়ার? কোনো অসুবিধা, কোনো সমস্যা? এই 4টে পয়েন্টে যদি কোনো সমস্যা থাকে বলবে, দেখো ক্লিয়ার করে তারপরে এখান থেকে যাবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। পরে যখন আমি সুপ্রিম কোর্টের ক্লাস নেব তখন হয়তো তোমাদের মনে পড়বে যে পার্লামেন্টের এই জায়গাটা একটুখানি বলুন, তখন কিন্তু ওরকম হ্যাপাজার্ড ওয়েতে পড়ানোটা সম্ভব হয় না একটা পড়াতে, সেই কারণে যেটার ক্লাস সেটাতে জিজ্ঞাসা করো, অসুবিধা নেই। আদার কেসেস গুলো কি আছে দেখো, if his election is declared void by the court. এতগুলো মেন পয়েন্ট আমরা পড়ে নিয়েছি যে এই পয়েন্ট হলে তাহলে একটা মেম্বার, একজন পার্লামেন্টের একজন মেম্বারকে করা হবে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে, মানে তার সিটটা ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে। এছাড়াও যে কেসগুলো রয়েছে সেগুলো কি, যদি কোর্ট ভয়েড করে দেয়, যদি কোর্ট তার ইলেকশনটা বাতিল করে দিচ্ছে তাহলে কি হবে, তার সিটটা ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, বাতিল যদি কোর্ট ডিক্লেয়ার করছে।
সে যদি হাউস না চাইছে, এক্সপেলড করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কি করা হবে, সেক্ষেত্রেও তার সিটটা ভ্যাকেন্ট হয়ে যাবে। ইফ হি ইজ ইলেক্টেড টু দ্য অফিস অফ প্রেসিডেন্ট, এবার যদি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের অফিসে চলে আসছে, তো সেক্ষেত্রে তো সে, আমি প্রথমেই বলেছিলাম যে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হতে গেলে কিন্তু তাকে কখনোই কি করা যাবে না, তাকে মেম্বার অফ পার্লামেন্ট হওয়া যাবে না। ঠিক আছে, তো বেসিক্যালি এটাকে মাথায় রাখবে যে যদি একজন মেম্বার, সে যদি প্রেসিডেন্টের অফিসে আসছে বা ভাইস প্রেসিডেন্টের অফিসে আসছে, ইলেক্ট হয়ে আসছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার এমপির পদটা চলে যাবে। বুঝতে পেরেছো? ইফ হি ইজ অ্যাপয়েন্টেড, বা তার ইলেকশনটাই বাতিল হয়ে যাবে। ইফ হি ইজ অ্যাপয়েন্টেড টু দ্য অফিস অফ গভর্নর, সেম ভাবে স্টেটে যদি গভর্নরের অফিসে যদি আসে ইলেক্ট হয়ে, তাহলে কিন্তু তার পদটা চলে যাবে। যেমন সেন্ট্রালে যেরকম আমরা দেখছি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের অফিসে আসলে, বা স্টেটে আমরা দেখছি গভর্নরের অফিসে আসলে, তার কিন্তু এমপি পদটা চলে যাবে। ম্যাম তাহলে স্পিকার অ্যাকসেপ্ট না করলে সে যদি 60 দিন অ্যাবসেন্স থাকে, 60 দিন অ্যাবসেন্স থাকবে কেন? কি বললে বুঝলাম না। 60 দিন অ্যাবসেন্স থাকবে কেন? 60 দিন অ্যাবসেন্স থাকার জন্য প্রপার কারণ দরকার হয়, প্রপার কারণ দেখাতে হবে। যদি 60 দিন অ্যাবসেন্স সে অটোমেটিক্যালি থাকে, তাহলে কোনো রকম কারণ ছাড়া ডেফিনেটলি তাকে হাউসই তাড়িয়ে দেবে, হাউসই হয়তো মেজরিটি দিয়ে তাড়িয়ে দেবে। পারমিশন ছাড়া হবে না গো, পারমিশন ডেফিনেটলি লাগবে। উইদাউট পারমিশন কেউ 60 দিন অ্যাবসেন্ট, আমার বাড়ি নাকি 60 দিন ধরে আসছি না। আচ্ছা, ডবল মেম্বারশিপটা একবার বলুন। ঠিক আছে, আমি লাস্টের দিকে একবার বলে দেবো, একটু ওয়েট করো, কারণ অনেকটা পড়িয়ে এসছি তো, ডবল মেম্বারশিপটার পরে অনেকটা পড়িয়ে এসছি, একটু ওয়েট করো, আমি শেষে বলে দেবো, ক্লাসের শেষে বলে দেবো। আচ্ছা, স্যালারি নেবে আর আসবে না। আচ্ছা, if a disqualified person is elected to the parliament, দেখো এবার এখানটায় কি বলছে, দেখো ভালো করে এই জায়গাটা দেখো। একজন ব্যক্তি সে অলরেডি কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে রয়েছে, ঠিক আছে, কিন্তু মানে সেই ডিসকোয়ালিফাইড ব্যক্তি সে পার্লামেন্টে ইলেক্ট হচ্ছে, ঠিক আছে। কনস্টিটিউশনে এরকম কোনো প্রসিজিওর নেই যেটা কিনা সেই ইলেকশনটাকে ভয়েড করে দেবে, বাতিল করে দেবে। মানে একজন ডিসকোয়ালিফাইড পারসন, তাকে পার্লামেন্টে ডিসকোয়ালিফাই হয়ে রয়েছে, তাকে যদি পার্লামেন্টে সে কোনোভাবে ইলেকশনে আসছে, তো ডেফিনেটলি কনস্টিটিউশনে এরকম কোনো নিয়ম নেই যে সেটাকে ভয়েড করে দেবে। কিন্তু রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 এনাবলস, কি বলছে, হাইকোর্টকে বলছে যে সেই ইলেকশনটা ভয়েড করে দিতে পারে, হাইকোর্ট করবে, হাইকোর্টকে নির্দেশ দিচ্ছে যে সেই ইলেকশনটা ভয়েড, মানে কনস্টিটিউশনে কোনো প্রসিডিওর নেই, বাট রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 বলছে যে কি করা হবে, ইলেকশন যদি যদি কোনো ডিসকোয়ালিফাইড ব্যক্তি যদি আসছে ইলেকশনে, সে ইলেক্টেড হচ্ছে, তাহলে তার ইলেকশনে আসছে, তাহলে তার ইলেকশনটা বাতিল করে দেওয়া হবে, এটা বলা হচ্ছে হাইকোর্টকে। ঠিক আছে, এবার অ্যাগ্রিভড পার্টি কি করতে পারে, সেই পার্টি তখন কি করতে পারে, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে হাইকোর্টের নামে একটা কেস করতে পারে, মানে হাইকোর্টের এগেনস্টে গিয়ে কি করতে পারে, সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে এগেইনস্ট দ্য অর্ডার, মানে হাইকোর্ট অর্ডার দিয়েছে। ধরো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, একজন ডিসকোয়ালিফাইড ব্যক্তি, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে পরে গিয়ে কি হলো, পার্লামেন্টে ইলেক্টেড, মানে ইলেকশনে আসছে, তখন কি হবে, এরকম কোনো কনস্টিটিউশনের প্রসিজিওর নেই যে তাকে ভয়েড, তার ইলেকশনটাকে ভয়েড করে দেওয়া হবে। কিন্তু পিপল অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, যে অ্যাক্ট 1951 কি বলছে, হাইকোর্টকে বলছে যে এরকম ব্যক্তি যদি ডিসকোয়ালিফাইড কোনো ব্যক্তি ইলেকশন আসছে, তাহলে কি হচ্ছে, তার ইলেকশনটাকে বাতিল করে দাও। ঠিক আছে, এইবার এই হাইকোর্টের ঊর্ধ্বে কেউ যেতে পারবে কি? ডেফিনেটলি যেতে পারবে। যদি সেই পার্টি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যদি হাইকোর্টের এগেনস্টে গিয়ে কথা বলে, হাইকোর্টের সেই অর্ডার নিয়ে কথা বলে, সুপ্রিম কোর্ট যা রায় দেবে সেটা হবে ডেফিনেটলি।
তো সেই ব্যক্তি কিন্তু কি করতে পারে, সেই পার্টি কিন্তু কি করতে পারে, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সেই বিষয়টা নিয়ে যেতে পারে। বুঝতে পেরেছো এই জায়গাটা? দেখো এইগুলো নর্মালি ডব্লিউবিসিএস এর জন্য খুব একটা লাগে না, বাট ইউপিএসসি তে এগুলো কিন্তু স্টেটমেন্ট দিয়ে আসে। ইউপিএসসি থেকে এখান থেকে একবার প্রশ্ন এসেছিল, এই এই জায়গা থেকে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বলো। ওকে, চলো এবার দেখো। আচ্ছা এবার দেখো, আচ্ছা এখানে এরকম একটু দেখাচ্ছে, এরকম মানে সিম্বল গুলো অদ্ভুত অদ্ভুত দেখাচ্ছে, এখানে খুব একটা ভালো করে সাপোর্ট করছে না। মেবি আজকে এটা আমি দেখলাম, কিন্তু পিডিএফ এ এই জিনিসটা পাবে না, পিডিএফ এ ক্লিয়ারই পাবে। ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। আচ্ছা এবারে মেন জায়গাতে চলে আসবো, সেটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ড অফ ডিফেকশন। ডিফেকশন কি সেই বিষয়টা আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, এটাকে আমি একটুখানি স্কিপ করে আমি একটুখানি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। জাস্ট একটুখানি দেখো, আমি যে কটা পয়েন্ট তোমাদেরকে বললাম তারপরে আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আগের থেকেই করিয়ে দিচ্ছি। দেখো ডিফেকশন, অ্যান্টি ডিফেকশন লটা ভালো করে একটু বুঝবে। প্রথমে যদি আমি বলি যে অ্যান্টি ডিফেকশন ল কথাটার মানে কি, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে ঠিক আছে, দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন। এইবার দেখো ব্যাপারটা কি। ঠিক আছে, প্রথমে বলি যে এই যে দলত্যাগ বিরোধী আইন, এই যে কনসেপ্টটা কোথা থেকে আসছে? কারণ আমরা যদি প্রথমে দেখি, প্রথম দিকে যখন একদম প্রথমে সরকার গঠন হচ্ছে, তারও আগে থেকে ইলেকশন প্রথমে সেই সময়টা যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখবো যে এরকম প্রপার স্টেবল গভর্নমেন্ট কিন্তু ছিল না। ঠিক আছে, কিরকম ছিল না, বিভিন্ন পার্টির সাথে বিভিন্ন পার্টি, প্রচুর ছোট 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 পার্টি ছিল, আলাদা আলাদা অনেক অনেক নামের পার্টি, বা কোনো কোনো পার্টি কোনো কোনো পার্টির সাথে মার্চ হচ্ছে। এবার কি হচ্ছে, সেই পার্টির মধ্যে ভীষণভাবে রেষারেষি চলছে, নর্মালি এখনো চলে, বাট তখন কি হতো যে কোন পার্টি আগে সরকার গঠন করবে, মানে প্রত্যেকটা পার্টি কি করতো, নিজেদের সরকার গঠন করার জন্য নিজেদেরকে তৈরি করতো। তো ডেফিনেটলি কি হতো, সেই সময় কি হতো, স্টেবল কোনো প্রপার একটা স্টেবল গভর্নমেন্ট ছিল না, ভীষণ সব রকম পার্টি এসে একদম এক জায়গায় থাকতো, তো খুব গন্ডগোলের বিষয় ছিল। একটা প্রপার নির্দিষ্ট যেহেতু কোনো গভর্নমেন্ট ছিল না, সেই কারণে কি হলো, এই কনসেপ্টটাকে পরবর্তীকালে তুলে দেওয়া হলো। কারণ কি হয়েছে দেখো, একজন ধরো একজন মানে এমপি, হুম, বা আমি ধরো একজন, ধরো আমি সিম্পল একটা জিনিস বলছি, ধরো পার্টি রয়েছে, ধরো অনেক পার্টি রয়েছে, ঠিক আছে, এ পার্টি রয়েছে, বি পার্টি রয়েছে, সি পার্টি রয়েছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, একজন ব্যক্তি রয়েছে, একজন পার্সন, সে ধরো এ পার্টিতে গেল, যোগ দিল, হঠাৎ করে তার মনে হলো সে আবার পরক্ষণে এই পার্টিতে চলে গেল, আবার হঠাৎ করে মনে হলো সে পরক্ষণে এই পার্টিতে চলে গেল। এই যে দল বদল, এটা কি একটা পার্টি থেকে আরেকটা পার্টিতে চলে যাওয়া, এই যে দল বদল, একটা মানে কি বলবো, এই যে পার্টি চেঞ্জ করা হঠাৎ করে, দেখো একটা পার্টি ডেফিনেটলি একজন চেঞ্জ করতে পারে, তার সে অধিকার রয়েছে, কিন্তু তার একটা সময়সীমা থাকে। আজকে আমি পার্টি চেঞ্জ করলাম, আজকে আমি তৃণমূলে গেলাম, আজকে আমি বিজেপিতে গেলাম, আজকে আমি কংগ্রেসে গেলাম, এরকম করে কিন্তু হয় না। মানে তখন যেটা নর্মালি এই জিনিসটার জন্য কিন্তু একটা প্রপার স্টেবল গভর্নমেন্ট তৈরি করা অসম্ভব হয়ে গেছিল। আর একটা কি সমস্যা ছিল, সেটা হচ্ছে ইরেগুলার একটা ইলেকশনের ব্যাপার ছিল। মানে এবার ইলেকশন হতে গেলে না কি হতো,
ইলেকশন হতে গেলে প্রচুর খরচ লাগে, প্রচুর ভোটে তো প্রচুর খরচ হয়, তো ডেফিনেটলি সেই সময় প্রচুর খরচের ব্যাপার তো সম্ভব ছিল না মেটানো। তো একটা ইলেকশন এরকম যখন তখন ইলেকশন হচ্ছে এরকম একটা অদ্ভুত ব্যাপার সিচুয়েশন থাকতো। তো ইলেকশন প্রবলেম আর স্টেট স্টেবল গভর্নমেন্ট ছিল না, সেই কারণে এরকম যেরকম ইচ্ছা যে যেরকম পার্টিতে চলে যাচ্ছিল। তো সেইখান থেকে ভেবে সেই জিনিসটাকে মুছে দিয়ে এই যে দল ত্যাগ এই কনসেপ্টটাকে তৈরি করে এই কি আনা হয়েছে, অ্যান্টি ডিফেকশন ল। এর এগেনস্টে আনা হয়েছে কি একটা অ্যান্টি ডিফেকশন ল, বা একটা ল আনা হয়েছে, এটার নাম হচ্ছে অ্যান্টি ডিফেকশন। আচ্ছা, এটা পার্টি কালচার, হ্যাঁ আর কি। আচ্ছা, তো এই জিনিসটা একটুখানি দেখো এবারে। তো এই যে পার্টি চেঞ্জ, পার্টি বদল, এই কনসেপ্টটা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বলা হয় যে হরিয়ানার একজন লেজিসলেটর ছিলেন, তিনি হচ্ছেন আরাম গারাম। তো তখন হরিয়ানাকে আরাম গারাম সরকার বলা হতো। তো তিনি একদিনে 3টে পার্টি চেঞ্জ করেছিলেন। ঠিক আছে, এই যে দল বদল করা, একদিনে 3টে পার্টি চেঞ্জ করা। তো তখন থেকে এই কনসেপ্টটা, ওই একটা এক্সাম্পল, তারপর থেকে এই পার্টি চেঞ্জ এই ব্যাপারটা তার এগেনস্টে আনা হচ্ছে একটা ল, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। এবং এই লটা, এই অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট বলা হয়, দ্য 10th স্কেডিউলে এটাকে ইনসার্ট করা হচ্ছে। আমি এক এক করে বলছি দেখো। পপুলারলি নোন, অর্থাৎ আমরা যদি দেখি অ্যান্টি ডিফেকশন ল মানে একটা অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট। এবারে কনস্টিটিউশনে এটাকে ইনক্লুড করা হয়েছে কবে, এই লটাকে ইনক্লুড করা হয়েছে 1985 সালে 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। বলতে পারবে 1985 সালে আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন, সেই সময়কার প্রধানমন্ত্রী বলতে পারবে? দেখি। ভেরি গুড, রাজীব গান্ধী। মনমোহন সিং না গো, রাজীব গান্ধী, রাজীব গান্ধী। ইয়েস ইয়েস ইয়েস। চলো, তো তাহলে আমরা দেখছি যে অ্যান্টি ডিফেকশন ল, যে দল ত্যাগ বিরোধী আইন, যে দল ত্যাগ করা, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে কি মনে হচ্ছে দল ছেড়ে চলে যাচ্ছি, এই জিনিসটা একটা খুব বাজে জিনিস। একদিনে 3-4টে দল চেঞ্জ করা বা এরকম যখন যা মনে হচ্ছে। তো এই জিনিসটাকে বন্ধ করার জন্য অ্যান্টি ডিফেকশন ল আনা হলো, এবং এইটাকে ইনসার্ট করা হচ্ছে 1985 সালে। আমরা দেখছি 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, sets the provisions for disqualification of elected members on the grounds of defection. ঠিক আছে, দলত্যাগ, ডিফেকশনের উপর বেস করে, টু অ্যানাদার পলিটিক্যাল পার্টি, একটা পার্টি থেকে আরেকটা পার্টিতে যাওয়া, এই যে দলত্যাগ, এটার উপর প্রভিশন আনা হচ্ছে। ইট মেড চেঞ্জেস ইন 4 আর্টিকেলস, 4টে আর্টিকেল, এটা একটুখানি দেখো 4 ধরনের আর্টিকেল, সেটা চেঞ্জেস হয়েছে 101, 102, 190 আর 191। এই দুটো হচ্ছে পার্লামেন্টের ক্ষেত্রে, আর এটা হচ্ছে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে। তো ইনসার্টেড আ নিউ স্কেডিউল টু দা কনস্টিটিউশন। এইখানে ভালো করে দেখো, 10 নম্বর স্কেডিউলটাকে কোথায় আনা হচ্ছে, একটা নতুন স্কেডিউল আনা হচ্ছে কনস্টিটিউশনে, নতুন স্কেডিউল, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যখন আমি স্কেডিউল পড়িয়েছিলাম, যে নাম্বার 10 স্কেডিউলে কি আছে, অ্যান্টি ডিফেকশন ল, তাই তো, ডিফেকশনের কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে 10 schedule. 10 schedule of the Indian Constitution, popularly referred to as anti-defection law, যেটা আমরা দেখলাম 1958। এই লাইনটাকে জাস্ট মার্ক করো, জাস্ট 5 স্টার দিয়ে রাখো, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেক কটা প্রশ্ন পাচ্ছি। কি কি প্রশ্ন পাচ্ছি এই লাইনের মধ্যে? প্রথম হচ্ছে 10 schedule পাচ্ছি, তারপরে অ্যান্টি ডিফেকশন ল বলা হচ্ছে সেটা পাচ্ছি, কততম অ্যামেন্ডমেন্ট, 52nd অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে আনা হচ্ছে, আর কত সাল, 1985। ঠিক আছে, এই জিনিসটাকে জাস্ট একটুখানি
ইন্টটা চেঞ্জ করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চেঞ্জ করে দিয়েছি। ওকে, এই জায়গাটাকে জাস্ট ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো, এবারে এখানে কি বলা হচ্ছে, The anti-defection law aims to prevent MPs from switching political parties for any personal motive. সে নিজের সুবিধার জন্য একটা পার্টি ছেড়ে, নর্মালি তুমি নিজেই বলো বা তোমরা নিজেই বলো যে একজন ব্যক্তি ম্যাক্সিমামটাই কতজন এমপি আছে যারা, মানে কতজন এরকম মেম্বার্স যারা রয়েছে, এমএলএ এমপিস রয়েছে যারা একটা দল ছেড়ে একটা দলে যাচ্ছে শুধুমাত্র সেই দলে, ধরো কোনো একটা দলে কোনো অফেন্স হলো, সেই কারণে সে সততার জন্য, মানে ধরো সে মনে করছে যে না আমি এই দলে থাকবো না, এই দলে অফেন্স হয়েছে, আমি সেখান থেকে চলে গেলাম। এরকম করে কজন বেরোয়? ম্যাক্সিমাম লোক তো বেরোয় হচ্ছে গিয়ে ইয়ের জন্য, নিজেদের প্রফিটের জন্য, ঠিক আছে। আবার ম্যাক্সিমাম লোক কি হয়, যে সরকার আসছে সেই সরকারে চলে গেলাম, ঠিক আছে, হেরে গেলে আর ওইখানে থাকবো না, যে জিতছে তার কাছে চলে গেলাম। তো এই যে একটা দল বদল, মানে ওদের নিজেদের মোটিভের জন্য, মানে যে যেরকম ভাবছে তার নিজেদের প্রফিটের জন্য, কমপ্লিটলি নিজেদের প্রফিট, নিজেদের ইন্টেনশন, নিজেদের মোটিভ, পার্সোনাল মোটিভ। তো সেই কারণে তারা একটা পলিটিক্যাল পার্টি থেকে আরেকটা পলিটিক্যাল পার্টিতে কি হচ্ছে, সুইচ করে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এইটাকে প্রিভেন্ট করার জন্য, এটাকে রোখার জন্য যেটা হচ্ছে আমাদের মেন হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। তার মানে আমরা পরিষ্কার বুঝলাম এখান থেকে যে অ্যান্টি ডিফেকশন ল এর যে মেন মোটিভটা, যে মেন এমটা, সেই এমটা কি, সেটা হচ্ছে আমাদের এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 একটা চেঞ্জ আনছে। কি চেঞ্জ না, 10 স্কেডিউলে একটা চেঞ্জ এনেছিল। এবারে 2003 সালে পিএম ছিলেন কে বলতো? অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে। 2003 সালে সেই সময় পিএম থাকছেন অটল বিহারী বাজপেয়ী। The provision of the 10th schedule anti-defection law pertaining to exemption from disqualification in the case of split by 1/3 members, এই জায়গাটা একটুখানি ভালো করে দেখো কি বলতে চাইছে। এই ল এলো, পরিস্থিতি পাল্টায়নি, প্রফিট আর লস মেথড ম্যাথস যুক্ত আছে ম্যাম এই ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এবার দেখো, তো এইখানে বলা হচ্ছে কি, যখন 10 স্কেডিউলে যখন এরকম কনসেপ্টটা ছিল 1985 এ 52nd অ্যামেন্ডমেন্ট যখন হয়েছিল, তখন একটা রুলস ছিল, তখন একটা অ্যামেন্ডমেন্ট ছিল। তখন সেই অ্যামেন্ডমেন্টে কি বলা হচ্ছে যে টোটাল মেম্বারের 1/3 যদি ধরো বেরিয়ে যায় তাহলে তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে না, ঠিক আছে। টোটাল যতজন মেম্বার আছে ধরো 100 জন, এই 100 জনের 1/3 যদি বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে না। কিন্তু পরবর্তীকালে 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 এ 10 স্কেডিউলে একটা চেঞ্জ আনা হচ্ছে, যেখানে বলা হচ্ছে না এরকম সবাই মিলে যদি বেরিয়ে যায়, এই বেরোনো সবাই মিলে যে 1/3 যে বেরিয়ে যাচ্ছে তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে না যদি বেরিয়ে যায়, এই বেরোনোটাই যাবে না। It means that the defectors have no more protection on grounds of splits. পরবর্তীকালে ওটাকে একটুখানি চেঞ্জ করে দিল, বললো না এরকম ভাবে বেরোনো যাবে না, ঠিক আছে। Any question regarding disqualification arising out of defection is to be decided by the presiding officer of it. আমি এটা পরে বলছি যে কোনো কিছু দায়িত্ব ডিসকোয়ালিফাই হ্যানা ত্যানা সমস্ত কে করবে, সেই হাউসের প্রিসাইডিং অফিসার। রাজ্যসভা হলে চেয়ারম্যান, লোকসভা হলে স্পিকার। The anti-defection law was passed by the parliament 1985 সালে প্রথম এই anti-defection lawটা পাস করা হয়, কিন্তু এটাকে রিইনফোর্স করা হয়েছিল 2002 সালে। 2002 সালে এটাকে আবার রিইনফোর্স করা হয়। তাহলে বুঝতে পেরেছো এই জায়গাটা কি বললাম? তো নর্মালি এই জায়গাটা ভালো করে মনে রাখবে। আমি আবারও বলছি
91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 10 স্কেডিউলকে চেঞ্জ করে দিচ্ছে। 1985 সালে যে স্কেডিউলে আলাদা ছিল যে 1/3 মেম্বার বেরিয়ে গেলে, টোটাল মেম্বারে যদি 1/3 বেরিয়ে যায় তাহলে তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে না। কিন্তু পরবর্তীকালে যখন 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 আসে, সেখানে বলা হচ্ছে না, এরকম ভাবে বেরোনো যাবে না। এটা হচ্ছে একটা সিম্পল জিনিস, জাস্ট এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, আর কিচ্ছু না। এটাকে আমি একটু ডিটেলসে পরে বলেছি। এবার দেখো, অ্যান্টি ডিফেকশন লয়ে মোটামুটি তার মানে আমরা কি বুঝলাম, যে লিভিংস ওয়ান পার্টি ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন। ডিফেকশনের ওপর মানে দল ত্যাগের ওপর ভিত্তি করে একজন ব্যক্তি কি করছে, একটা পার্টি জাস্ট মানে ডিসকোয়ালিফাই করা হচ্ছে, তাকে দল ত্যাগ করছে, সেই দল ত্যাগ করছে বলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে ফ্রম ওয়ান পলিটিক্যাল পার্টি টু অ্যানাদার পার্টি। তাহলে কে কে হতে পারে, কারা কারা থাকতে পারে, মেম্বার্স অফ পলিটিক্যাল পার্টিস, ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স আর নমিনেটেড মেম্বার্স। এই তিন ধরনের পার্টিস বা মেম্বার্সরা কিন্তু ডিসকোয়ালিফাই হতে পারে অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন। এই তিন ধরনের মেম্বার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেম্বার্স অফ পলিটিক্যাল পার্টিস, ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স, নমিনেটেড মেম্বার্স। ঠিক আছে, এমপি এমএলএস, এমপিস and or এমএলএস। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটুকু, এই তিনটে জায়গা খুব ইম্পর্টেন্ট, তিনটে জায়গা খুব ইম্পর্টেন্ট। ওকে, চল এবার দেখো, ম্যাম পিডিএফটা দিয়ে দেবেন, দিয়ে দেবো গো শেষ হলে। রিপিট কোনটা রিপিট করবো বলো, একদম পড়ানোর শেষে বলো, সেটা রিপিট করে দেবো। ম্যাম স্টেটের জন্য ওই অ্যাক্ট কি কাজ করবে? অ্যাক্ট মানে যদি কনস্টিটিউশনে থাকে ডেফিনেটলি সবাইকেই সেটা পালন করতে হবে। কনস্টিটিউশনাল রুল কি কেউ ভাঙতে পারে? ভাঙতে পারে না। আর যদিও ভাঙে সেটা তাহলে কনস্টিটিউশনের রুলস এর বাইরে হয়ে যাচ্ছে। এবারে দেখো, গ্রাউন্ডস ফর ডিসকোয়ালিফিকেশন, গ্রাউন্ডস ফর ডিসকোয়ালিফিকেশন, এই যে বললাম কারা কারা ডিসকোয়ালিফাই হতে পারে, মেম্বার অফ পলিটিক্যাল পার্টিস, ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স আর নমিনেটেড মেম্বার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। এবারে দেখো, মেম্বার অফ পলিটিক্যাল পার্টিস, member of political parties. If an elected member gives up his membership of a political party voluntarily, একটা পার্টিতে আছে, সে নিজেই ইস্তফা দিল যে আমি এই পার্টিতে থাকবো না, আমি অন্য পার্টিতে জয়েন করছি, সে নিজে থেকে ভলেন্টারিলি বলল যে আমি এখানে থাকবো না, স্বেচ্ছায় আমি ত্যাগ করছি, ইস্তফা দিচ্ছি, তো ডেফিনেটলি সে চলে যেতে পারে, তার সেই ক্ষেত্রে তার সেই পার্টি থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে সেই মুহূর্তে। ক্লিয়ার হলো? এইবার দেখো, if he votes or abstains from voting in the house contrary to any direction issued by his political party without obtaining prior permission of such party, যে হাউসে যাচ্ছি, সরি যে পার্টিতে যাচ্ছি, সেই পার্টি ধরো বলল এই রুলস গুলো মেনে তোমাকে এখানে থাকতে হবে, আমি কি করলাম, আমি ওসব কোনো ধ্যান ধারণা আমি ওসব দিকে দেখলামই না, পার্টির রুল ফুল না ভেঙে আমি ওখানে ওদের মতো আমি আমার মতন কাজ করছি, ইচ্ছা মতন করছি না, যে পার্টিতে আমি যাচ্ছি সেই পার্টি যে ডিরেকশন দেবে সেই ডিরেকশন আমাকে মানতে হবে, সেই পার্টির রুল আমাকে মানতে হবে। ঠিক আছে, এই লাইনটা একটু ভাষাটা কঠিন হতে পারে, বাট ইজি করেই এটা আমি বলে দিলাম যে এটার মানেটা এটাই, যে কোনো পারমিশন ছাড়া আমি যা খুশি করে যাচ্ছি, সেই পার্টির পারমিশন না নিয়ে আমি যা খুশি করে যাচ্ছি, সেটা কিন্তু হবে না। পার্টির পারমিশন নেব, পার্টি যা বলবে ডিরেক্ট আমাকে যেটা করবে আমি সেই অনুযায়ী কাজ করব, যেহেতু আমি সেই পার্টিতে যাচ্ছি। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো এবার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স। ক্লিয়ার হয়েছে তো? বলো, এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে তো? বলো।
ক্রিস্টাল ক্লিয়ার ওকে। ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স কি দেখো, ইফ এনি মেম্বার হু ইজ ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড বাট জয়েন্স এনি পার্টি আফটার উইন্স। এখানেই তো চালাকিটা হয়ে যাচ্ছে, এখানেই তো ম্যাক্সিমাম চালাকি হয়, তাই না? এখানেই তো ম্যাক্সিমাম পলিটিক্স হয়। কি হলো না, আমাকে মানুষ ভরসা করলো, আমি ইন্ডিপেন্ডেন্ট মেম্বার্স, আমি কোনো কি বলবো, আমি কোনো দলীয় প্রার্থী নই, আমি পুরোপুরি একটা আলাদা মেম্বার, আমি নিজে এমনি সাধারণ ব্যক্তি হয়ে আমি যেতে পারি, ইলেক্ট হতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি ইলেক্ট হলাম, আমাকে মানুষ ভরসা করলো, আমি ইলেক্ট হয়ে গেলাম, আমাকে মানুষ জেতালো, তারপর আমি যখন জিতে গেলাম তখন আমি পাল্টি খেয়ে চলে গেলাম হচ্ছে অন্য পার্টিতে। মানুষের ভরসা তখন সব ছিন্ন ভিন্ন হয়ে গেল, ঠিক আছে? তাহলে মানুষ ভরসা করলো, তাকে জেতালো, তখন পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে সে দেখা যাচ্ছে যে সে একটা অন্য পার্টিতে গিয়ে জয়েন করছে, তাহলে কিরকম ইমপ্রেশনটা হয়? তো ডেফিনেটলি সেই সমস্ত ক্ষেত্রে কি হয়ে যাবে, ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে? মানে আমাকে মানুষ ভরসা করছে, আমি জিতছি, জিতার পরে আমি অন্য পার্টিতে চলে যাচ্ছি, ঠিক আছে? তো ডেফিনেটলি সেই পার্টি থেকে আমাকে কি করবে, ডিসকোয়ালিফাই করে দেবে, সিম্পল জিনিস। হ্যাঁ, নির্দল 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 প্রার্থীর ক্ষেত্রে একদমই তাই। নমিনেটেড মেম্বার্স, আচ্ছা এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে? সেকেন্ড পয়েন্টটা জাস্ট এগুলো বোঝো, আর কিছু না। ওকে, চলো এবার দেখো নমিনেটেড মেম্বার্স কি আছে। ইফ এনি নমিনেটেড মেম্বার জয়েন্স এনি পলিটিক্যাল পার্টি আফটার দ্য এন্ড অফ 6 months, 6 মাস পরে, ধরো সে সবে ঢুকেছে, জাস্ট এসছে, এবার আসার পরে সে কি করছে, সে একটা পার্টিতে জয়েন করবে। সে যদি 6 মাসের মধ্যে অন্য পার্টিতে জয়েন করে যায়, যে কোনো একটা পার্টিতে ধরো জয়েন করতে হবে, তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে না। যে কোনো 6 মাসের মধ্যে জয়েন করতে হবে একটা পার্টিতে, কিন্তু 6 মাস হয়ে গেলে সে যদি অন্য পার্টিতে জয়েন করে, তো তাকে ডেফিনেটলি ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এরকম নমিনেশন কারা কারা করছে, এদের নমিনেট কারা কারা করছে না, স্পিকার রাজ্যসভাতে, লোকসভাতে করছে, চেয়ারম্যান রাজ্যসভাতে করছে, এই সরি নমিনেট করছে হচ্ছে সেন্টারে হচ্ছে তোমার প্রেসিডেন্ট, আর স্টেটে হচ্ছে গভর্নর, ঠিক আছে? নমিনেট করছে, ঠিক আছে, নমিনেট। তাহলে কি হচ্ছে, তাকে যখন নমিনেট করছে, সেই ব্যক্তি আসছে, তাহলে তাকে বলা হচ্ছে তুমি যদি মানে কোনো পার্টি জয়েন করতে চাও, তাহলে তোমাকে 6 মাসের মধ্যে জয়েন করতে হবে, তাহলে তুমি ডিসকোয়ালিফাই হবে না। 6 মাস বেশি হয়ে গেলে তুমি যদি কোনো পার্টিতে জয়েন করো, তাহলে ডেফিনেটলি সেটা কি হবে, তুমি ডিসকোয়ালিফাই হবে। বুঝলে না? ওকে, এবার দেখো, ধরো আমি কি বলছি, একজন প্রেসিডেন্ট, ধরো আমি পার্লামেন্টের কথা বলছি, সেন্টারের কথা বলছি, সেন্টার, এটা স্টেট, ঠিক আছে? আমি সেন্টার নিয়ে এগোচ্ছি, যেহেতু পার্লামেন্ট পড়ছি তাহলে সেন্টার নিয়ে এগোচ্ছি। প্রেসিডেন্ট একজন ব্যক্তিকে আনছে, নমিনেট করছে, হাউসে নমিনেট করে তো প্রেসিডেন্ট, ধরো প্রেসিডেন্ট নমিনেট করছে, এবার সে তো ডেফিনেটলি, তার তো একটা অধিকার আছে পার্টিতে জয়েন করা, সে নিজের পছন্দ মতো। তো তার রুলটা কি হয়, যে তুমি যদি কোনো পার্টিতে জয়েন করতে চাও তোমার পছন্দ মতো, তাহলে তোমাকে হাউসে ঢোকা থেকে 6 মাসের মধ্যে জয়েন করতে হবে। যদি 6 মাস পেরিয়ে যায়, তুমি যদি জয়েন করতে যাও, তাহলে কি হবে, ডিসকোয়ালিফাই হয়ে যাবে সেই হাউস থেকে। মানে এটা হচ্ছে কি হবে, সেই পার্টি থেকে, এটা হচ্ছে তোমার ডিসকোয়ালিফিকেশন। মানে 6 মাসের মধ্যে তোমাকে পলিটিক্যাল পার্টি জয়েন করতে হবে, এটা হচ্ছে রুল। 6 মাসের মধ্যে তোমাকে পলিটিক্যাল পার্টি জয়েন করতে হবে। তুমি যখন থেকে হাউসে আসছো তার সময় থেকে 6 মাসের মধ্যে তোমাকে পলিটিক্যাল পার্টি জয়েন করতে হবে। বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, এক্সেপশনস কি আছে, এক্সেপশন কি আছে দেখো ভালো করে, এই জায়গাটা দেখো, এক্সেপশন কি আছে, ইফ আ মেম্বার গোজ আউট অফ হিজ পার্টি অ্যাজ আ রেজাল্ট অফ মার্জার অফ দ্য পার্টি উইথ অ্যানাদার পার্টি।
এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, একজন ব্যক্তি ধরো সে ধরো বিজেপি কে ভোট দিল, ঠিক আছে, বা যে কোনো পার্টিকে ভোট দিল, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেই পার্টি কি হচ্ছে, অন্য একটা পার্টির সাথে মার্জ করে যাচ্ছে, ঠিক আছে, অন্য একটা পার্টির সাথে মার্জ করে যাচ্ছে, তখন সে তার ভালো নাও লাগতে পারে, সে বেরিয়ে যেতে। ধরো আমি বলছি যে একজন ব্যক্তি সে ধরো বিজেপি কে ভোট দিচ্ছে, ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, পরবর্তীকালে ভোট দিল, পরবর্তীকালে দেখছে সে মেম্বারটা কি দেখছে, দেখছে যে বিজেপি মার্জ হয়ে গেছে অন্য একটা পার্টির সাথে, মার্জড। তখন সে দেখছে যে আচ্ছা তার এটা ভালো নাই লাগতে পারে, একটা পুরো মার্জ হয়ে গেল, জোট হয়ে গেল, তখন সে সেখান থেকে কি করলো, বেরিয়ে গেল, গোজ আউট, বেরিয়ে গেল। এটা কিন্তু ইয়ের আন্ডারে পড়বে না, ডিফেকশনের আন্ডারে পড়বে না, ঠিক আছে। এবার বুঝতে পেরেছো, এক্সেপশন এটাই যে কোনটা ডিফেকশনের আন্ডারে পড়বে না, বুঝতে পেরেছো এটা? বলো, তাহলে আবার বলবো। Clear? Very good. Any person elected as chairman or speaker can resign from his party and rejoin the party if he demits that post. একজন স্পিকার বা একজন চেয়ারম্যান সে কখনো পলিটিক্যাল পার্টির মেম্বার হতে পারবে না। সে যদি পলিটিক্যাল পার্টি জয়েন করে তাহলে তাকে এই স্পিকার বা চেয়ারম্যান যে আছে তার পোস্টটা ছেড়ে দিতে হবে। আর সে যদি কোনোভাবে কোনো পার্টির মেম্বার থাকে, চেয়ারম্যান বা স্পিকার হওয়ার আগে তাকে সেই পার্টি ছাড়তে হবে, ঠিক আছে। তাহলে চেয়ারম্যান বা স্পিকার কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো পার্টির মেম্বার হতে পারবে না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে এই পয়েন্ট। এবার দেখো ডিসাইডিং অথরিটি। ডিসাইডিং অথরিটি কি, কে ডিসাইড করছে? স্পিকার বা চেয়ারম্যান ডিসাইড করছে। যদি স্পিকার হয় তাহলে এটা লোকসভা, আর যদি চেয়ারম্যান হয় তাহলে এটা রাজ্যসভা ডিসাইড করছে। তাহলে তার ডিসিশন কিন্তু এবার এই জায়গাটা আমি দেখো কি বলছি, একজন স্পিকার বা একজন চেয়ারম্যান সেই হাউসের ডিসাইড করবে, তার ডিসকোয়ালিফিকেশনটা ঘোষণা করবে, কিন্তু তাদের ডিসিশনটাই হবে হচ্ছে কি ফাইনাল, তারা যে ডিসিশনটা নেবে সেটাই ফাইনাল, কিন্তু কোনোভাবে কোর্টে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, বুঝতে পেরেছো? কিন্তু বাট আফটার 1993 কি হতো, ওলাহন যে কেসটা হয়েছিল, সেই কেস যখন পড়াবো তখন পড়াবো ডিটেলস, ইন ডিটেলস। সেই কেসের পর কি হয়েছিল, সেই কেসে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে এটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসবে, এটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসবে, কারণ স্পিকার তো বা চেয়ারম্যান তো ইচ্ছাকৃতভাবেও কোনোভাবেও তো তাদেরকে বার করে দিতে পারে, ঠিক আছে। যদি সেটা কোর্টে প্রশ্ন না তোলা হয় তাহলে ইচ্ছা করে যদি কাউকে বার করে দিচ্ছে বা একদম পুরো আউট করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার তার সাথে অন্যায় করা হবে, সেক্ষেত্রে তাহলে কে মানে সমাধান করবে? তো প্রথমে এটাই হয়েছিল যে ক্যানট বি কোয়েশ্চেন, কোনোভাবে কোর্টে এটা প্রশ্ন তোলা যাবে না। তারপরে 1993 কেসটা কিয়োটো ওলাহন কেস এলো, সেই কেসে বলা হচ্ছে যে না, এটাকে জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনা হবে, চেয়ারম্যান বা স্পিকারের ডিসিশন অলওয়েজ জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসবে। সেটা কে দেখবে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দেখবে, বুঝতে পেরেছো? আচ্ছা, লাস্ট যে
এটা আমি জাস্ট এমনি দিয়েছি 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। এই অ্যাক্টের মধ্যে কি বলা হচ্ছে জাস্ট দেখো, 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ আমি একই জিনিস একটুখানি কিছু কিছু চেঞ্জ এখানে এসছে। দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার্স, যদি প্রাইম মিনিস্টার বা সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার সবাইকে নিয়ে, টোটাল মিনিস্টারকে নিয়ে কখনোই 15% ওপর কিন্তু টোটাল স্ট্রেংথ যাবে না, মানে 15%কে এক্সিট করবে না। একইভাবে লোকসভার, একইভাবে এটা কিন্তু লোকসভার ক্ষেত্রে, আর এটা কিন্তু আমাদের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে হয়। বলা হচ্ছে যে লোকসভাতে মিনিস্টার, প্রাইম মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টারকে নিয়ে কখনোই 15%-এর ওপর স্ট্রেংথ এক্সিট করবে না, যাবে না। আর একইভাবে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে চিফ মিনিস্টার, বিধানসভা বা কাউন্সিল অফ মিনিস্টার 15%-এর ওপর কিন্তু কখনোই এটা যাবে না, ঠিক আছে। একই রুলস বিধানসভার ক্ষেত্রে, এর ক্ষেত্রে একই রুলস, কিন্তু আমরা যখন স্টেট অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি পড়বো তখন দুটো তিনটা জিনিস জাস্ট একটুখানি চেঞ্জ হবে, কিছু কিছু জিনিস চেঞ্জ হবে, বাট মোটামুটি ম্যাক্সিমাম রুলস কিন্তু সেম হয়। But the number of ministers including chief minister in a state shall not be less than, but কিন্তু দেখো 15 থেকে বেশি যাবে না, কিন্তু নাম্বার অফ মিনিস্টার্স, চিফ মিনিস্টারকে নিয়ে টোটাল যে মিনিস্টার স্টেটে রয়েছে সেক্ষেত্রে কিন্তু 12-র কম হবে না, বুঝতে পারছো, 12-র কম কিন্তু হবে না। The provision of 10th schedule anti-defection law pertaining to exemption from disqualification in case, এটা তো আমি বলেই দিলাম যে 1/3 বেরোতে পারলে পরবর্তীকালে, এটা আমি একটু আগেই বললাম যেটা, যে 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলছে না এরকম কোনো প্রভিশন নেই, মানে সবাই মিলে এরকম ভাবে বেরিয়ে যেতে পারে না। তারপরে কি আছে দেখো, মেম্বার অফ ইদার হাউস অফ পার্লামেন্ট বিলঙ্গিং টু এনি পলিটিক্যাল পার্টি who is disqualified on the ground of defection shall also be disqualified to be appointed as a minister. যদি কোনো হাউসের মেম্বার যে পলিটিক্যাল পার্টিতে থেকে আসছে এবং সে দেখা যাচ্ছে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, ডিফেকশনে যদি ডিসকোয়ালিফাইড হয়, ডিফেকশনে যদি ডিসকোয়ালিফাইড হচ্ছে সেই ব্যক্তি, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড হবে, কিন্তু একজন মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্টেড হতেও কিন্তু সে ডিসকোয়ালিফাইড হবে, সে কিন্তু মিনিস্টারও হতে পারবে না। সে যদি ডিফেকশনের আন্ডারে যদি সে ডিসকোয়ালিফাইড হচ্ছে, তাহলে সে কিন্তু পরবর্তীকালে মিনিস্টারও হতে পারবে না। ক্লিয়ার হলো এই জায়গাটা? দেখো এটা কি 12% লেস, নট না, লেস দ্যান 12। ওকে, আচ্ছা, আর কারোর কোনো সমস্যা আছে দেখে নাও, কারণ অলরেডি অনেকটা বেজে গেছে। ঠিক আছে, আমি আজকে এটা শেষ করব বলেই কিন্তু তাড়াহুড়ো মানে এটা আমি আজকে এনেছিলাম যে আজকে আমাকে এটা অ্যান্টি ডিফেকশনটা শেষ করতে হবে, কারণ পার্লামেন্ট অনেকটা বড় চ্যাপ্টার। দেখো, ওকে চলো। হ্যাঁ, অনেক ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন, ইনফরমেশন বাদ দিয়ে দিলে হবে না গো, প্রচুর ইনফরমেশন দিতে হবে। অ্যান্টি ডিফেকশনটা একটু রিপিট করুন। আচ্ছা, তুমি একটুখানি ক্লাসটা রেকর্ডেড দেখে নিও একটুখানি ব্যাক করে, কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, আমার ক্লাসটা হয়তো হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। সুতরাং একটুখানি ক্লাসটা দেখে নাও, যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে পরের দিন বলো, আমি পরের দিনকে তোমাদেরকে আবার ওটা বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যে তোমাদের কাছে রেকর্ডেড থাকবে ভিডিও, তোমাদের কাছে সেই অপরচুনিটিটা আছে, তোমরা সেটাকে কাজে লাগাও। ডেফিনেটলি একটুখানি জাস্ট দেখে নাও, তাড়াতাড়ি 2x স্পিডে দেখে নিতে পারো, বা একটু স্কিপ করারও অপশন থাকে, সেটা তোমরা ডেফিনেটলি দেখে নিতে পারো। ওকে চলো, আর যদি বুঝতে না পারো তাহলে আমি পরের দিনকে আবার এসে বুঝিয়ে দেবো প্রথম, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ সকলকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।